নমস্কার, আপনারা দেখছেন এবং অর্জুন। আমাদের আজকের পর্বে আমরা শুনব উত্তম কুমারের খালি হাতে বাঘ শিকারের গল্প। ব্যাপারটা অবিশ্বাস্য শোনালেও বিষয়টা সত্যি। সত্যি মানে উত্তমবাবু সত্যি সত্যি গিয়ে খালি হাতে বাঘ মারেননি। একটি সিনেমায় এই বিষয়টি উঠে এসেছে। সেই সিনেমাটি একটি দুর্লভ এবং রেয়ার সিনেমা। সেইটি নিয়েই আজকে আমাদের এই পর্বটি, উত্তম কুমারের খালি হাতে বাঘ শিকার। এই সিনেমাটির নাম হলো শিকার। এটিতে ছিলেন মঙ্গল চক্রবর্তী, এই ছবিটি পরিচালনা করেছিলেন এবং এই ছবিটি কিন্তু অরুন্ধতী দেবী, আমার যদ্দূর মনে আছে বিকাশ রায়ও ছিলেন, এরকম সব ছিলেন। তা এই ছবিটি পার্টিকুলারলি মঙ্গল চক্রবর্তীর পরিচালনায় করা। এর প্রিন্ট কিন্তু এখন আর পাওয়া যায় না। এটা আমাদের বাঙালি জাতির খুব দুর্ভাগ্য। একটি দুর্লভ এবং ভালো ছবি প্রিন্ট কিন্তু বর্তমানে পাওয়া যায় না। যতদূর আমি খবর পেয়েছি, দেখতে পেয়েছি যে ওনার পরিবারের তরফ থেকে, মঙ্গলবাবুর পরিবারের তরফ থেকে এই ফিল্মটি যে নষ্ট হয়ে গেছে তাই সেটাকে মুম্বাইতে রেস্টোরেশনের জন্য দিয়েছেন, যদি কিছুটা অংশ উদ্ধার করা যায়। তো এই হচ্ছে মোটামুটি শিকার। এই শিকার ছবিটি আমি উত্তরায় দেখেছি এবং একাধিকবার দেখেছি, সম্ভবত টিভিতেও দেখেছি। কিন্তু স্মৃতি থেকে বলা, বহু বছর আগে দেখা, তো স্মৃতি থেকে বলা খুব ভালো লেগেছিল, যার জন্য মনে রয়ে গেছে। এবার এই স্মৃতি থেকে বলার আগে আমি কয়েকটি কথা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই, কিছু ইনফরমেশান। সেটা হচ্ছে, দেখুন, উত্তমবাবুর প্রচুর ছবি করেছেন, 200-র অধিক ছবি করেছেন নিজস্ব জীবনে। তার মধ্যে বেশ কিছু ছবি খুব উন্নত মানের ছবি। আপনার যে আমাদের যে সময় উনি কাজ করেছেন, সেই সময় বাংলা চলচ্চিত্র জগৎকে আলো করেছিলেন স্বয়ং সত্যজিৎ রায় ছিলেন মেন স্টার। আমাদের বলিউড আমি স্টার বলছি মানে ওই অর্থে স্টার বলছি না, মেন হিরক দ্যুতি সেই সত্যজিৎ বাবু ছিলেন। মৃণাল সেন ছিলেন, জ্ঞানীগুণী মানুষ, ভালো চলচ্চিত্র পরিচালক, ভালো ছবি করেছেন প্রচুর। ছিলেন কে? তপন সিংহ, তরুণ মজুমদার। এরা সব ভালো, মানে খুব উন্নত মানের ছবি করেছেন সারা জীবন। আর তপন সিংহ, তরুণ মজুমদার বারবার বাণিজ্য সফল ছবি করেছেন এবং ভালো মানের ছবি করেছেন, ভালো বক্তব্য, ভালো সব কিছু, সুন্দর স্ক্রিপ্টের ওপর ছবি করেছেন। কিন্তু উত্তমবাবু সাকুল্যে কটা ছবি করেছেন এদের সঙ্গে? সত্যজিৎ বাবুর সঙ্গে করেছেন নায়ক এবং চিড়িয়াখানা। মৃণাল সেনের সঙ্গে একটা জীবনের প্রথম পর্যায়ে রাতভর বলে একটি ছবি করেছি, সেটাই আজ অব্দি মানে রিলিজের মুখ দেখেনি, রিলিজ হয়নি। পরবর্তীকালে তরুণ মজুমদারের একটি ছবি যাত্রিক গোষ্ঠীর নামে যেটা এসেছিল, চা পাওয়া করেছিলেন। আর তপনবাবুর সঙ্গে 2-3টে কাজ উনি করেছিলেন, উপহার, যতুগৃহ এবং জিন্দেরবন্দি। এই ছবিগুলো খুব ভালো মানের হয়েছিল, কিন্তু বাদবাকি কিন্তু এনাদের সঙ্গে আর উত্তমবাবু কাজ করেননি, পাননি বা করেননি, যে কোনো কারণেই হয়ে ওঠেনি। এটা আমাদের পক্ষেও খুব দুর্ভাগ্যের, বাঙালি জাতির পক্ষে, এবং অন্যান্য দিক থেকেও এটা খুব দুঃখজনক ব্যাপার। কারণ উত্তমবাবু ভালো ছবি তো করতে চাইলেন না। দিনের শেষে দাঁড়িয়ে উনি একজন শিল্পী ছিলেন। নায়ক তো ঠিক আছে, কিন্তু আসলে তো শিল্পী শুধু না, অতি উচ্চমানের শিল্পী ছিলেন। তা এহেন মানুষটি ভালো একটি চরিত্রের জন্য ছটফট করেছেন। কিন্তু ওনাকে কাজ করেছেন, অরবিন্দবাবুর সঙ্গে কাজ করেছেন, অরবিন্দ মুখার্জি, বনফুলের ভাই, উনি কাজ করেছেন, পীযূষ বসুর সঙ্গে প্রচুর কাজ করেছেন। এরম সব কাজ কিন্তু উনি করেছেন এবং যথেষ্ট ভালো মানের কাজ করেছেন। বিজয় বসুর সঙ্গে কাজ করেছেন বেশ কিছু। এছাড়া তো অজয়কর ইত্যাদি তো আছেই, সে তো সব কিংবদন্তি সব সিনেমা অজয়কর তৈরি করেছেন ওনাকে নিয়ে। সুতরাং এটা নিয়ে কিছু বলার অপেক্ষা রাখে না। আর উনি নিজেও কাজ করেছেন কিছু, হিন্দিতে শক্তি সামন্তদের সঙ্গে কাজ করেছেন, গুলজার সাহেবের সঙ্গে কাজ করেছেন, যেটা নিয়ে আমরা বলছি। তা আমি এখানে ডাইরেক্টর ওয়াইজ বললাম,
যাদের থেকে আমরা খুব ভালো সিনেমা আশা করি, এবং উনি করেওছেন সেরকম বেশ কিছু ভালো চলচ্চিত্র, ভালো সাহিত্য থেকে প্রচুর কাজ করেছেন উত্তমবাবু। এমনি তো হননি, এই অবস্থায় দাঁড়িয়ে এনাদের ব্যতিরেকে কিন্তু উনি উত্তম কুমার। এই আমাদের যে বড় বড় পরিচালক ছিলেন, যারা আমাদের মাথার মণি, তাদের সঙ্গে কাজ না করেও কিন্তু উনি উত্তম কুমার, এটা বিরাট ব্যাপার। তা যাই হোক, আমরা প্রসঙ্গে আসি। উত্তমবাবু যে কাজটা এই শিকার ছবিটিতে, আমার যতদূর মনে আছে, উত্তমবাবু তো শিকারই হয়েছিলেন, এর ছবি বিশেষ পাওয়া যায় না। আমি যে কথাটা বলতে যাচ্ছিলাম, উত্তমবাবুর 3টি ছবি, তার মধ্যে একটি হচ্ছে ছদ্মবেশী, হাসির ছবি, আপনারা নিশ্চয়ই সবাই দেখেছেন, যেটা হিন্দিতেও অনুবাদ হয়েছে, হিন্দিতে তৈরি করেছেন ঋষিকেশ মুখার্জি, ধর্মেন্দ্র এবং অমিতাভ বচ্চনকে নিয়ে, চুপকে চুপকে। আর কাহিনী কিন্তু আমাদের এখানকার উপেন্দ্রনাথ গাঙ্গুলি। দ্বিতীয় ছবিটি হচ্ছে উত্তম কুমারের নায়ক সত্যজিৎ রায় স্ক্রিপ্ট লিখেছিলেন, উত্তমবাবুর কথা চিন্তা করে লিখেছিলেন, এবং উত্তমবাবুকে নিয়েই করেন ছবিটি। অসাধারণ, মানে দেখলেই ভালো লাগে ছবিটি। আর সত্যজিৎবাবুর সব থেকে ইউরোপিয়ান স্টাইলের ছবি এটাকে বলাই যায়। আর এটা নিয়ে আমি আর কি আলোচনা করবো, এসব জ্ঞানীগুণী মানুষরা এটা নিয়ে বলবেন। আর তৃতীয় ছবিটি হচ্ছে অগ্নিশ্বর। এটি বনফুলের লেখা, এবং অরবিন্দবাবু পরিচালনা করেছেন, অরবিন্দ মুখার্জি, এবং উত্তমবাবু ওখানে ওই স্ক্রিপ্ট অনুযায়ী অভিনয় করেছিলেন। দেখুন, ওখানে টেকনিক্যাল কারিগরি ব্যাপারটা ছিল না, স্ক্রিপ্ট, মারাত্মক কাহিনী এবং মারাত্মক স্ক্রিপ্ট। তো সেই জন্য এবার এই 3টের মধ্যে কোনটিকে প্রথম রাখা যায়, এই নিয়ে কিন্তু একটি বিতর্ক রয়েছে। নায়ক আগে থাকবে, দুরন্ত ওই রকম ধরনের ছবি, না আমাদের এই সুন্দর একটা সুমিষ্ট পারিবারিক সম্পর্ক বাঙালিদের মধ্যে যেটা রয়েছে সেই ছদ্মবেশী আগে থাকবে, নাকি আমাদের উত্তমবাবুর অগ্নিশ্বর আগে থাকবে? আমি কিন্তু অগ্নিশ্বরকে খুব নাম্বার দিই, কারণ অগ্নিশ্বর এমন একটা সিনেমা, ওটা ঠিক সিনেমা নয়, ওটা দেখলে মানুষের ভিতর পরিবর্তন হয়ে যায়। বহু মানুষকে ওটা উদ্বুদ্ধ করতে পারে ভালো কাজের জন্য, ত্যাগের জন্য। তা অগ্নিশ্বরের এই গুণটি রয়েছে, এটা কিন্তু স্বাভাবিক নয়। অগ্নিশ্বর যদি কখনো ইউটিউবে আপনারা দেখেন, ওর কমেন্টসগুলো দেখবেন কীরকম এসছে, তাহলেই বুঝতে পারবেন ওটি একটি খাঁটি সোনা, খাঁটি হিরে, হিরের টুকরো একদম অগ্নিশ্বর। তা সে এহেন অগ্নিশ্বর তৈরি হতো না যদি এই শিকার ছবিটি না হতো। অগ্নিশ্বরের যে প্রযোজক, তার নাম হচ্ছে উদয় সামন্ত, শক্তি সামন্তের সম্পর্কিত ভাই হন। উনি উত্তম কুমারের এই শিকার মুভিটি দেখে উদ্বুদ্ধ হয়েছিলেন সিনেমা আসার। বলছেন যে, ওনার ইন্টারভিউতে আমরা দেখতে পাচ্ছি উদয়বাবুর, যে উনি বলছেন যে এই ছবিটি না দেখলে আমি এই লাইনে আসার কথা ভাবতামই না, এই শিকার। তা শিকার মুভির যে অংশটা, তাতে আমি দেখতে পাই উত্তমবাবু শিকার করার পক্ষে ছিলেন, অস্ত্র ধরার পক্ষে ছিলেন, হিংস্র জানোয়ারকে মেরে দেওয়ার পক্ষে ছিলেন, যারা মানব সমাজের পক্ষে বিপজ্জনক। না মারলে তো আমাদেরকে মেরে দেবে, এই হচ্ছে ওনার স্ট্র্যাটেজি ছিল। তা আর আরেকটা ছিল শিক্ষিত অভিজাত, যারা ওইখানে জঙ্গলের মধ্যে তাঁবু খাটিয়ে এইসব অভিজাত শ্রেণী সময় পাস করতো, বিনোদন করতো, তারা কিন্তু এই শিকারের ব্যাপারটা নিয়ে নানা রকম অভিযোগ অনুযোগ ইত্যাদি, অহিংসা, পশুবধ ইত্যাদি। তা অরুন্ধতী দেবীও ওই শিকার পর্বে অংশ নিয়েছিলেন, উনিও কিন্তু এই শিকার করার ঘোরতর বিরোধী ছিলেন। কিন্তু উত্তমবাবু নিজের জায়গায় ঠিক থাকতেন, এইগুলো নিয়ে বারবার তর্কাতর্কি হতো, এবং উত্তমবাবু তার জবাব দিতেন। পরবর্তীকালে কি হয়, একসময় অরুন্ধতী দেবী ক্ষিপ্ত হয়ে, এটা শেষ অংশ, ওনার উত্তমবাবুর বন্দুক থেকে, কারণ বাইরেটা জঙ্গল, উত্তমবাবুর বন্দুক থেকে ওনার গুলিগুলো সরিয়ে রাখেন। কিন্তু পরবর্তীকালে ওই শিবিরের মধ্যে এমনভাবে উনি নিজেকে অপমানিত বোধ করেন, শিবির ছেড়ে বেরিয়ে জঙ্গলে চলে আসেন। জঙ্গলের দিকে যখন আসেন, তখন একটি বাঘ ওনাকে টার্গেট করে। ওই বাঘটি কিন্তু দেখে উনি অজ্ঞান মতো হয়ে যান। এমন সময় উত্তমবাবু চলে আসেন, তার সঙ্গে সেই বন্দুকটি। উত্তমবাবু বাঘকে বন্দুক দিয়ে মারতে যান, কিন্তু বন্দুকের থেকে গুলি বেড়ে না, কারণ গুলিটি শরীরে রেখেছিলেন অরুন্ধতী দেবী। এক ভয়ঙ্কর দৃশ্য। এবার বাঘটি যথারীতি ঝাঁপিয়ে পড়ে। তখন রয়্যাল বেঙ্গল টাইগার, ওটি ছিল না, চিতাবাঘ ছিল।
মানে বন্দুকের বাঁটটা দিয়ে ধাক্কা মেরে প্রথম যে ওর আক্রমণটা প্রতিহত করে দেওয়ার পরে ওই যখন বুঝতে পারেন রাইফেলটি অকার্যকরী বা বন্দুকটি অকার্যকরী, রাইফেলের নলের দিকটা উনি হাতে ধরে নেন, বাঁটের দিকটা গদার মতো ধরে নেন, দিয়ে একের পর এক মারতে থাকেন বাঘটিকে। সে বিভৎস, লো অ্যাঙ্গেলে ক্যামেরা ছিল, আমার যত মনে আছে উত্তমবাবু মারতে থাকে। উত্তমবাবুর মুখের ছবিটি এখানে ধরা হয়েছিল। এবার এক শ্রেণীর নায়ক যখন অভিনয় করেছেন বাঘ ইত্যাদির সঙ্গে, বাঘের সঙ্গে মারামারির সঙ্গে, আমরা হিন্দি সিনেমাতে দেখেছি, তারা হিরোইজমটাই বেশি দেখিয়েছেন। কিন্তু উত্তমবাবুর এখানে অসাধারণ সেই অভিব্যক্তি, উনি যে মারছেন সেটা কিন্তু প্রাণ ভয়ে মারছেন। এই যে মুখের ছবিটা উঠে এসেছিল, প্রাণ ভয়ে ভীত এক মানুষ, সে তার শত্রুকে মারছে। এখানে কিন্তু প্রাণীবধ এরকম কিছু নেই, হচ্ছে একটা প্রাণ ভয়ে ভীত মানুষ মারছে। এই অভিনয়, এই যে অভিব্যক্তি, শুধু অভিব্যক্তি, এটি ছিল শিকার শেষ দৃশ্য শিকারের। পরবর্তীকালে বাঘ মরে যায় বা সরে যায়, উনি অরুন্ধতী দেবীর অচৈতন্য দেহটাকে নিয়ে ধীরে ধীরে শিবিরের দিকে এগিয়ে যান, সূর্য উঠছে। এই ছিল শিকারের শেষ দৃশ্য। তা এটি একটি অসাধারণ ছবি। দুর্ভাগ্যবশত প্রিন্ট আমরা নষ্ট করে ফেলেছি, আমরা এরকম অনেক প্রিন্ট নষ্ট করে ফেলেছি, আমরা দেখতে পাই না। কিছু কিছু উদ্ধার হয়েছে, যেমন তরুণবাবু চলে যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি বালিকা বধূ, এবং আরেকটি বই আছে নারী, এতে যে বইটি বেরিয়েছিল অসাধারণ বই, সংসার সীমান্তে, এগুলো দেখতে পাই। এরকম কিছু প্রিন্ট যদি আমরা পেয়ে যাই, শিকারও যদি কিছুটা উদ্ধার হয়, তাহলে বাঙালি জাতি এটি দেখতে পারবে। আর এক্ষেত্রে উত্তমবাবুর অভিনয়টাই সব, যেটা বন্দুক ছাড়া আমরা যে প্রাণভয় ভীত, এই প্রতিচ্ছবিটি মুখের মধ্যে তুলে ধরে একটা বাঘের সঙ্গে লড়াই করা যে দৃশ্য উনি ফুটিয়ে তুলেছিলেন, তা কিন্তু অসাধারণ। যদি এটা রিস্টোরেশন হয়ে আসে, তাহলে আমরা এটা দেখতে পাবো নতুন করে। আরেকটি কথা আমি ঠিক বুঝতে পারি না, দেখুন আমি এই ব্যাপারটা ঠিক জানি না, যে আগেকার দিনে যখন কলকাতা দূরদর্শন থেকে সিনেমা দেখা হতো, তখন কিন্তু এই ছবিটা দেখানো হয়েছিল। কলকাতা দূরদর্শন যখন দেখাতো, তখন এই ওনাদের একটা স্পেশাল টেকনোলজি ছিল, ফিল্ম থেকে ওনারা ওটাকে ভিডিওতে ট্রান্সফার করতো। সেই ভিডিওটা কিন্তু আমরা যে ভিডিওগুলো দেখেছি এক সময়, হাফ ইঞ্চি ভিডিও নয়, ওগুলো স্পেশাল ভিডিও। কলকাতা দূরদর্শনের কাছে এই বিশেষ 3-4 ভিডিও ইত্যাদি কিন্তু সংরক্ষিত থাকতে পারে, যেগুলো ওনাদের আচ্ছা থাকতেও পারে, নাও থাকতে পারে, এই বিষয়টি আমি জানি না। এবার যারা আমাদের এই বিষয়টি যারা খেয়াল করেন বা জানেন, তারা যদি কলকাতা দূরদর্শন, আমি ভুলও হতে পারি এটা, কারণ আমি এটা জাস্ট বলছি, কারণ এই সময় কিন্তু এগুলো দেখানো হয়েছে, তো কলকাতা দূরদর্শনের কাছে কিছু এরকম দুর্লভ মুভি প্রিন্ট বা কোনো রকমভাবে কোনো সংরক্ষিতভাবে কিছু রয়ে যেতে পারে, কোনো ডাটা বা কিছু, তো এটাকে যারা জানেন তারা যদি যোগাযোগ করার ব্যবস্থা করেন, তাহলে আমাদের পক্ষে খুব ভালো হয়। আমরা এরকম শিকারের মতো অসাধারণ অভিনয়দীপ্ত মুভি আমরা দেখতে পাবো। এই ছবিটি আসামে শুটিং করা হয়েছিল, আসামের জঙ্গলে। দুটি ছবি আমি কোনো মতে উদ্ধার করতে পেরেছি, সেই দুটি ছবি আমি আপনাদেরকে এই ভিডিওর মধ্যেই দিয়েছি। আপনারা সবাই ভালো থাকবেন, আপনাদের চোখ থাকুক। এবং অর্জুনে পরবর্তী এপিসোডে আমরা উত্তমবাবুকে নিয়ে আরেকটি দেখব, যে ছবি উত্তমবাবুর করা হয়নি, এটি আমরা দেখব। আপনাদের চোখ থাকুক এবং অর্জুনে সবাই ভালো থাকবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।